আমরা মিছিল, মিটিং, আন্দোলন যত কিছু সব কিছুতেই পার্টিসিপেট করেছি। তারপরে আপনার শেখ সাহেবের রেসকোর্সের ভাষণ, 7ই মার্চের মিটিং হওয়ার পরে 8 তারিখে আমি ঢাকা থেকে আমার বাড়ি চাঁদপুরে চলে গেলাম। লোকজনকে অর্গানাইজ করা, কমিটি করা, বিভিন্ন কাজকর্মে আমরা আন্দোলনের শরিক ছিলাম। সেখান থেকে যখন 25শে মার্চের কালো রাত্রি আরম্ভ হলো, তারপরেই জিয়াউর রহমান সাহেব চিটাগাং কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণা দিলেন। ঘোষণা দেওয়ার পরেই আমরা আমাদের গ্রামের, আমাদের স্কুলের আমরা 10 জন যুবক একত্র হয়ে আমরা ভারতে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। তখন বর্ষাকাল ছিল। আমরা এখান থেকে আমাদের গ্রাম থেকে নৌকায় রওনা দিয়ে আমরা কুমিল্লা হয়ে ভারতে যেতে হবে। সেখান থেকে আমরা রওনা দিয়ে পথে গেলাম লাকসামের কাছে। কুমিল্লা জেলার তখন লাকসাম উপজেলা ছিল, থানা। সেখানে যাওয়ার পরে আমাদেরকে এক মুসলিম লীগের চেয়ারম্যান আটক করলো। আটক করে সে আমাদেরকে পাকিস্তানি আর্মির কাছে সোপর্দ করবে। সারাদিন সে সকাল থেকে আমাদেরকে আটকে রাখছে। ইতিমধ্যে গ্রামের লোকজন অনেক এসে তাকে বহু রিকোয়েস্ট করছে, সে কোনো মতেই শোনে না। সবাই পরামর্শ করে বলল যে সে তার মার কথা ছাড়া সে কারো কথা শুনবে না। তখন তার মাকে আনা হইল। সে আমরা একটা রাস্তার উপরে ছিলাম। তারপরে ওর মা এসে ওকে অনেক অনুরোধ করলো, তারপরও সে ছাড়ে না। এক পর্যায়ে যে আমি তোমার পা ধরবো এই সব মানুষের সামনে, যদি তুমি ওদেরকে না ছাড়ো। তারপরে সে এক পর্যায়ে রাজি হইল। যে তখন রাত্র অলরেডি 10টা-11টার বেশি বেজে গেছে। সকাল থেকে আরম্ভ করে সারা দিন এইভাবে আমরাও না খাওয়া। সে বলল যে ঠিক আছে, তাইলে তোমরা আমার বাড়িতে যাবা। এখন আমার বাড়িতে গিয়া আমাকে বন্ড সই দিবা যে তোমরা আর কোনো মুক্তিযুদ্ধে যাবা না বা মুক্তিযোদ্ধা না, তোমরা এটা বন্ড দিয়া তারপরে আমার কাছ থেকে তোমরা গ্রামে চলে যাবা। তা আমরা বললাম যে ঠিক আছে, আমরা বন্ড সই দেবো, কোনো অসুবিধা নাই। তা আমরা এক একজনে বলছি, আমরা কেউ কাপড়ের ব্যবসা করি, কেউ মরিচের ব্যবসা করি, কেউ পাটের ব্যবসা করি, এরকম বলে টলে আমরা তার কাছে বন্ড সই দিলাম যে আমরা কোনো মুক্তিযোদ্ধা না, আমরা মুক্তিযুদ্ধে যাচ্ছি না। ওর ওখান থেকে আমরা রাত্র 1টার দিকে বের হইলাম। রাত্র 1টার দিকে বের হয়ে তারপরেই ওর বাড়ি থেকে একটু দূরে এসেই আমরা আবার নৌকা ঠিক করে আমরা আবার ইন্ডিয়ার দিকে রওনা দিলাম। ভারতের ত্রিপুরা রাজ্যের উদয়পুর বলে একটা ট্রানজিট ক্যাম্প তৈরি করছিল, আমরা সেখানে গিয়ে হাজির হলাম। এরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য আসছে সেরকম স্লিপ আমাদেরকে দিল। দেওয়ার পরে আমাদেরকে ওই ক্যাম্পে থাকার জন্য করলো। তো ক্যাম্প তো তখনও কিছুই তৈরি হয় নাই। পাহাড়ের উপরে বন জঙ্গল কেটে আমরা ওগুলো পরিষ্কার করে, থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, কোনো কিচ্ছু নাই, কোনো কিচ্ছুই ছিল না। ইভেন পানি খাওয়ার ব্যবস্থাও ছিল না। তখন আমাদের ক্যাম্প যেখানে তৈরি করতেছিলাম সেখানে তার পাশে একটা খাল ছিল, পাহাড়ি পানি ওখান দিয়ে নামতো। তো হাঁটু পরিমাণ পানি ছিল। ওখান থেকেই পানি নিয়ে রান্নাও করা হইতো আর খাওয়াও হইতো ওই পানি থেকেই। সপ্তাহখানেক থাকার পরে তখন আবার আমাদেরকে ইন্ডিয়ান নেভির লোকজন সহ এসে আমাদেরকে, যারা ছিলাম তাদের মধ্যে অনেকেরই ফলিং করলো। ফলিং করে যারা মোটামুটি শিক্ষিত এবং স্বাস্থ্য ভালো আর আপনার যারা সাঁতার জানে তাদেরকে এরকম সিলেকশন করলো। সিলেকশন করে তারা আমাদেরকে আপনার মেলাগড় নিয়ে গেল। সেখানে আরও অন্যান্য ট্রানজিট ক্যাম্প থেকে এরকম অনেক যুবককে একত্র করলো। একত্র করার পরে সেখান থেকে আমাদেরকে নিয়ে গেল ইন্ডিয়ার আগরতলার ট্রেন স্টেশন, প্রথম যেটা ছিল ধর্মগঞ্জ মনে হয় এরকম কিছু হবে। তো সেখানে নিয়ে আমাদেরকে ট্রেনে করে কলকাতা নিয়ে গেল। কলকাতা যেতে আমাদের 3 দিন 3 রাত্র লাগবে। তখন ওই দুনিয়া ঘুরে আসাম,
আপনার বিহার, উড়িষ্যা, কোচবিহার, এই সমস্ত জায়গা ঘুরে তারপরে আপনার ফারাক্কাবাদ হইতেছিল, তখন ওখান থেকে আমাদেরকে নিয়ে গেল কলকাতা যাওয়ার পরে আমাদেরকে সেখান থেকে নিয়ে গেল ব্যারাকপুর আর্মি ক্যাম্প মিলিটারি বাসে। নিয়ে যাওয়ার পরে সেখানে আমাদেরকে রাত্রে রাখলো। পরের দিন সকালবেলা আমাদেরকে আবার ওখান থেকে নিয়ে রওনা দিয়ে গেল মুর্শিদাবাদ। নদিয়া মুর্শিদাবাদ পলাশির মাঠ ছিল যেটা, সেখানে 1757 সালে যে নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজদের যে যুদ্ধ হয়েছিল সেই বাকীরুতির তীরে আমাদেরকে নিয়ে গেল। বিভিন্ন দিক থেকে আমাদেরকে প্রায় 350 জনের মতো আমরা একত্র হইলাম মুক্তিযোদ্ধা। একত্র হওয়ার পরে সেখানে আমাদের আনুষ্ঠানিকভাবে ক্যাম্প উদ্বোধন হইল 13ই মে ইন্ডিয়ান নেভির নিয়ন্ত্রণে, এবং ওসমানী সাহেবের প্রধান সেনাপতি যিনি ছিলেন, ওসমানী সাহেবের সরাসরি তত্ত্বাবধানে 10 নম্বর সেক্টর, এটার কোনো সেক্টর কমান্ডারও ছিল না, ওসমানী সাহেব নিজেই সেক্টর কমান্ডার ছিল। এই আমরা জানতে পারলাম যে আমরা সুইসাইডাল স্কোয়াডের মুক্তিযোদ্ধা, এবং আমাদেরকে নেভাল কমান্ডো বলা হবে। নেভাল কমান্ডো নাম দিয়া আমাদেরকে এই ট্রেনিং আরম্ভ করলো। শুরুতেই আমাদের কাছ থেকে স্ট্যাম্পের উপরে সই নিল যে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না, আমি নিজেই ইচ্ছা করে এই বাহিনীতে নাম লেখাইছি। 515 জনের মতো প্রথম ছিল। ট্রেনিং খুব কঠিন ছিল। কমান্ডো ট্রেনিং এত কঠিন, এটা আসলে না দেখলে কল্পনা করা যায় না। যেখানে আর্মিদের 2 বছর 2.5 বছর লাগে কমান্ডো ট্রেনিংয়ে, সেখানে আমাদেরকে দিন রাত্র পরিশ্রম করে 16 থেকে 17, 18 ঘন্টা পর্যন্ত আমাদেরকে ট্রেনিং করাইছে। এই কমান্ডো ট্রেনিং বলতে যা বুঝায়, জুডো, ক্যারাত থেকে আরম্ভ করে, সাঁতার থেকে আরম্ভ করে সমস্ত কিছু। ভোর 6টায় আরম্ভ হইতো। ভোর 6টা থেকে 10টা 11টা পর্যন্ত প্রথম একটা থাকতো। 10টার দিকে টি ব্রেক দিত, একটু চা খাওয়ার পরে আবার আরম্ভ হইতো। সেখানে আবার আমাদের থিওরিটিক্যাল ক্লাসও ছিল। তার কারণ আমাদের ট্রেনিংয়ের মধ্যে মেইন ছিল লিম্পেট মাইন। লিম্পেট মাইন হলো এমন একটা জিনিস যেটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় যুগোস্লাভিয়াকে রাশিয়া দিয়েছিল, এগুলা স্থল মাইন হিসেবে ব্যবহার করার জন্য। তো সেইটা ইন্ডিয়াকে পরে দেয়া হয়েছে। ইন্ডিয়া আমাদের জন্য সেগুলাকে পানিতে ব্যবহারের উপযোগী করার জন্য এক্সপ্লোসিভ ট্রেনিং আমাদেরকে দিছে। সেই লিম্পেট মাইনগুলার এত বড় ছিল, 5 কেজি ওজনের। সেগুলার মুখ ম্যাগনেট দেয়া ছিল, যাতে ওগুলা জাহাজের কাছে নেয়ার সাথে সাথে ওগুলা চুম্বকের মতো ধরে ফেলে। তো সেখানে আমাদের এক্সপ্লোসিভ ক্লাসও নেওয়া হইতো। এই সমস্ত ট্রেনিংগুলি অনেক কঠিন ছিল। সেখান থেকে আমাদেরকে 2 মাস 2.5 মাসের মতো ট্রেনিং করার পরে তখন আমাদের আবার এই দিনে আপনার ট্রেনিং করার পরে এত কঠোর রাত্রে আবার ডিউটিও দেওয়া হইতো। কারণ এটা তো এত কনফিডেন্সিয়াল ছিল যে বাংলাদেশের কোনো এমপি বলেন, মন্ত্রী বলেন, যত কিছুই বলেন, তখন যতজন ছিল কেউ এইটা সম্বন্ধে কিছু জানতো না। ওসমানী সাহেব নিজে, আর তাজউদ্দিন সাহেব এবং প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলাম অ্যাক্টিং প্রেসিডেন্ট ছিল, এই 3 জন ব্যতীত আর বাংলাদেশের কাউকে জানানো হয়নি। আর নেভির 8 জন সাবমেরিনার, ওনারা পাকিস্তান নেভিতে চাকরি করত। সেই 8 জন ফ্রান্সের একটা সাবমেরিন গ্রহণ করার জন্য ওনারা গেছিল পাকিস্তানের। সে 8 জন লোক ওখান থেকে স্বাধীনতা ঘোষণা হওয়ার পরে তারা ফ্রান্স থেকে চলে আসছিল, এসে ইন্ডিয়াতে সারেন্ডার করছে। সারেন্ডার করে তারা বলছে যে আমরা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করব। তারা ওই 8 জন লোক আমাদের সঙ্গে ছিল। আর না হয় কোনো আর্মি অফিসার বা কোনো কিছু, ওই 8 জন কেউ কোনো বড় অফিসার ছিল না। একজন ছিল শুধু পেটি অফিসার লেভেলের, আর বাকিরা সবাই ছিল সিম্যান, এই সেই এরকম রেডিও অপারেটর এরকম ছিল। তখন বাংলাদেশের যুদ্ধ হচ্ছে এই কথা পাকিস্তানরা কোনো মতেই স্বীকার করে না। তার কারণ গেরিলারা যে আক্রমণ করে, আক্রমণে তাদের কিছুই হচ্ছিল না। তারা সব জায়গায় বলে বেড়াচ্ছে যে ভারতীয় দুষ্কৃতিকারী কিছু লোক এসে আমাদের দেশে গণ্ডগোল করতেছে, এইরকম কথা বলছে তারা। তখন সিদ্ধান্ত নিল
যে 15ই আগস্টে আমাদের 4টা পোর্টে অপারেশন করতে হবে। তখন আমাদেরকে তো আর এত ডিটেল বলে নাই, পরে আমরা জানতে পারলাম এই 500 জনের মধ্যে 160 জনকে বাছাই করলো 4টা পোর্টে অপারেশন করার জন্য। 4টা পোর্ট বলতে চিটাগাং পোর্ট, মংলা পোর্ট, চাঁদপুর, নারায়ণগঞ্জ। এই 4টা পোর্টে একসাথে একই সময়ে একই দিনে অপারেশন করতে হবে। জলপথ ছাড়া আর কোনো পথে মালামাল, রসদ, খাবার, আর্মস অ্যামুনিশন এই সমস্ত আনার আর কোনো সুযোগ ছিল না। তাদের একমাত্র সুযোগ ছিল নৌপথে, জাহাজে সমস্ত আর্মস অ্যামুনিশন, খাবার দাবার যত কিছু সব তারা এই নদীপথেই আনত। একমাত্র এই নদীপথটা যদি বন্ধ করা যায় তাহলেই পাকিস্তান আর্মি সারেন্ডার করতে বাধ্য হবে। তার কারণ তাদের যখন আর্মস অ্যামুনিশন আসবে না, রসদ আসবে না, তখন তাদের তো আর যুদ্ধ করার কোনো থাকবে না। তখন আমাদেরকে এইভাবে সিলেকশন করলো যে চিটাগাং 60 জন সুইসাইড স্কোয়াডের মুক্তিযোদ্ধা, নেভাল কমান্ডো, মংলা পোর্টে 60 জন, চাঁদপুরে 20 জন, নারায়ণগঞ্জে 20 জন, এইভাবে 160 জন মুক্তিযোদ্ধাকে সিলেকশন করলো, যারা ওই 500 জনের মধ্যে চৌকস, যারা মৃত্যুকে ভয় পাবে না। মাইন বুকে নিয়ে পানিতে যেতে হবে, সে স্রোতের টানে প্রথমে নামতে হবে অনেক দূরে, যেখানে মনে করেন টার্গেট আছে 2 কিলোমিটার পরে, পানিতে নামতে হবে 2 কিলোমিটার উপরে নেমে কচুরি পানা দিয়ে ক্যামোফ্লাক্স করে শুধু নাক আর চোখটা ভাসা থাকবে, চিত সাঁতার কাটতে হবে। যখন ডাইভিং করে তখন ওই ফিঞ্চ, হাঁসের পাতার মতো 2টা ফিঞ্চ পড়ে, ওই ফিঞ্চ পড়ে ব্যাক সাঁতার করতে হবে। শুধু পা দিয়ে সাঁতার করবে না, আর অন্য কোনো কিছু নড়তে পারবে না, হাত নড়তে পারবে না। হাত নড়লে তো পানিতে আওয়াজ হবে, আওয়াজ হলে তো তখন শত্রু পক্ষ জেনে যাবে। আমাদেরকে নিয়ে আসলো ব্যারাকপুর থেকে আমাদেরকে আর্মির প্লেনে করে নিয়ে আসলো আগরতলা নতুন ক্যাম্প করা হয়েছিল। সেখানে শুধু আমাদেরকে বাংলাদেশে আনা এবং নেয়ার জন্য ট্রানজিট হিসাবে অত্যন্ত গোপনীয়। ওখানে অন্য কোনো মুক্তিযোদ্ধা ছিল না, অন্য কোনো কেউ ছিল না। আগস্টের প্রথম সপ্তাহে আমাদেরকে বর্ডারে নিয়ে আসলো ইন্ডিয়ান আর্মির অফিসার সহ, আমাদের সঙ্গে বর্ডার পর্যন্ত আসলো। বর্ডার পর্যন্ত এসে তারপরে আমাদের গাইড ছিল, আমাদের সঙ্গে দেওয়া ছিল একটা করে মাইন, এক জোড়া ফিঞ্চ, একটা চাকু দেওয়া ছিল শ্যাওলা পরিষ্কার করার জন্য, বা নিজের মানে যখন ধরা পড়বে তখন নিজেকে নিজে সুইসাইড করে ফেলবে চাকু দিয়া করে গলা কেটে, যাতে আমাদের এই গোপন অপারেশন সম্পর্কে পাকিস্তান আর্মি কিছু না জানতে পারে। এগুলা নিয়ে আমাদেরকে মাইলের পর মাইল হাঁটতে হয়েছে। এমনও দিন গেছে যে আমরা সারাদিন খেতে পারি না, কোথায় খাবো, কোন জায়গায় থামবো, এগুলো নিয়ে কোন জায়গায় যাব। অনেক কষ্টে 3-4 দিনে আমরা চাঁদপুরে আসলাম। চাঁদপুরে এসে প্রথম আমরা চাঁদপুরের উত্তরে শাহজাহান কবির সাহেব বলে একজন আমাদের বন্ধু ছিল, তার বাবা ইব্রাহিম বিটি সাহেব ছিল, সেই বাড়িতে ছিলাম। তো সেখান থেকে আমাদের তো অপারেশন করতে উল্টা দিক হয়, চাঁদপুরের মাঝখান দিয়ে ডাকাতিয়া নদীটা প্রবাহিত হয়েছে। তো ওই ডাকাতিয়া নদী প্রবাহিত হওয়ার ফলে জাহাজগুলি সব ওই নদীর ভিতরে গিয়া পোর্টে নোঙর করত। লঞ্চ ঘাটগুলি, স্টিমার ঘাট এবং ডিসি, ফুড অফিস, বিভিন্ন টার্মিনালগুলিও ভিতরেই ছিল। তো সেজন্যে জাহাজগুলি সব ভিতরে নোঙর করত। উত্তর দিকে যদি আমরা থাকি শহরের, তাহলে আমাদের অপারেশন করা কষ্ট হবে। তখন আমরা অপারেশনের আগের দিন, 2 দিন আগে রঘুনাথপুর করিম খান সাহেবের বাড়িতে আমরা গিয়ে উঠলাম। সঙ্গে একটা ট্রানজিস্টার দেয়া ছিল, যে এই ট্রানজিস্টারের মাধ্যমে, তখন তো কোনো মোবাইল ছিল না, যোগাযোগের কোনো সুযোগ ছিল না, এই ট্রানজিস্টারের মাধ্যমে কলকাতা খ কেন্দ্র থেকে 2টা গান বাজানো হবে। আমরা এসে যখন স্থায়ী হব আমাদের জায়গায়, তারপরে আমরা রেকি করব, দেখব কোন জাহাজটা কোন জায়গায় আছে, কীভাবে অপারেশন করব, সেই সুযোগ সুবিধাগুলি তো আমাদের আগে দেখতে হবে। রেডিওতে প্রথম যেদিন গানটা দেবে 13 তারিখ, সেই দিন প্রস্তুতিমূলক গান। আর 14 তারিখে যে গানটা হবে সেটা হলো ওই দিন রাত্রেই অপারেশন করার জন্য গান। একটা ছিল পঙ্কজ মল্লিকের গান, আজকে যাবে শ্বশুর বাড়ি, প্রথম এরকম আর কি গানটা। রেকি টেকি সব সারলাম,
চাঁদপুরে এসে কোন জাহাজ কোন জায়গায় আছে, লন্ডন ঘাটে আছে, তারপর চৌদ্দিঘাটলা আছে, 5 নম্বর ঘাটে আছে, টার্মিনালে আছে, স্টিমার ঘাটে আছে, এরকম আমরা 6টা পয়েন্টে আমরা টার্গেট করলাম। প্রতি পয়েন্টে 3 জন করে নেভাল কমান্ডো সিলেকশন থাকে। সেই 3 জনের মধ্যে 3 জন একটা জাহাজে 3টা মাইল লাগাবে, 2টার 2 পাশে আর একটা মাঝখানে। পানির 2 ফুট নিচে মাইল লাগাইতে হবে শ্যাওলা পরিষ্কার করে। তো আমরা 14 তারিখে যে অপারেশনটা ছিল ওই ডেটটাকে চেঞ্জ করে তারা 15 তারিখ করছে। ওই গান ওই জন্য 14 তারিখ না হয়ে 15 তারিখে হইল। আমরা খুবই টেনশনে ছিলাম যে কেন 14 তারিখে গান হচ্ছে না, কি হয়েছে এই সেই। 15 তারিখে বিকেলবেলা গান হইল। আমরা এদিকে রেখি টেকি করে সব প্রস্তুতি নিলাম, কোন জায়গার থেকে নামবো, কোন জায়গা থেকে কি করব, এরকম সব প্রস্তুতি আমাদের সম্পন্ন হয়েছে। বিকেলে যখন গান হলো তখন আমরা প্রস্তুতি নিলাম যে হ্যাঁ আজকে রাত্রেই আমাদের অপারেশন, এবং রাত্রে 12টার সময় সব পোর্টে একসাথে একই সময়ে অপারেশন করতে হবে। তো আমি ওই 18 জনের মধ্যে একটা গ্রুপের গ্রুপ কমান্ডার হিসেবে, আমার সঙ্গে আরও 2 জন ছিল। আমি সেই অপারেশনে অংশগ্রহণ করি। লন্ডন ঘাট থেকে মিনিমাম 3 কিলোমিটারের উপর হবে, যেদিক থেকে স্রোত আসে তখন ভাটার টাইম, পানি নামে যখন ভাটার টাইমে তখন আমাদেরকে নামতে হবে। তো সেই হিসাবে আমরা চাঁদপুরের ডব্লিউ রহমান জুট মিল আছে, তার থেকে অনেক উপরে গিয়া নানুপুর রঘুনাথপুরের উপরে একটা জায়গা আছে, সেখান থেকে আমরা রাত্র 12টার সময় সবাই নামলাম। আমাদের 3 জনের প্রতি গ্রুপকে ভাগ করে দেওয়া হইল। প্রত্যেকের হাত ধরে ধরে আমরা আস্তে আস্তে সুইম করে করলাম। মাইন্ড সবাই বুকে, একটা নাইফ কোমরে, শুধু আন্ডারওয়্যার পরা থাকবে, আর কোনো কিছু থাকতে পারবে না সঙ্গে। তো আমরা সেখান থেকে নেমে ক্যামোফ্লেক্স করে কচুরি পানা দিয়ে লন্ডন ঘাটে এসে আমি আমার টার্গেটে আমাদের যেই জাহাজ নির্ধারণ করা ছিল সেই জাহাজে গিয়ে আমরা 3 জনের 3টা মাইন লাগাইলাম। মাইন লাগিয়ে মাইনের ডেটোনেটর ফিট করা থাকে, টাইম ডেটোনেটর, সেই ডেটোনেটর চেপে ভেঙে দিতে হয়। সেইটা আমরা কাজ করে 3 জনই আবার সেখান থেকে ওই পানির স্রোতেই চলে যেতে হবে। তখন বলা ছিল যে চাঁদপুর থেকে মেঘনা নদী দিয়া অনেক দূরে গিয়া হাইমসার কাছাকাছি, হাইমসার না ঠিক ওইটাকে বলে কি একটা জায়গার নাম ছিল যেন, সেখানে গিয়া একটা নৌকা থাকবে। তখন বর্ষাকাল ছিল, কিন্তু আমরা গিয়ে আর কোনো নৌকা পাই না। ও প্রথমে আমরা এখান থেকে যেতেই অনেক রাত্র হয়ে গেছে, তো তখন বরিশাল থেকে আবার একটা স্টিমার আসতেছিল। সেই রকেট যখন আসতেছিল আমরা তো তখন নদী দিয়ে যাচ্ছিলাম, ওই রকেট চাঁদপুরে ভেবে আমরা তখন অনেক চেষ্টা করে নৌকার নিচে টিচে পাশে টাশে লুকিয়ে টুকিয়ে কোনো রকমের থেকে তারপরে আমরা মেঘনা নদী দিয়া বহরিয়া বলে একটা জায়গা, ওই গ্রামের মধ্যে গিয়ে আমাদের ওঠার কথা ছিল। তো সেখানে গিয়ে আমরা কোনো মতেই নৌকা পাই না। নৌকা বোধহয় মাইন ইতিমধ্যে ফুটা আরম্ভ হয়েছে, 30 মিনিট থেকে 45 মিনিটের মধ্যেই মাইন ফুটে যাবে। তা আমরা অত দূর যেতে যেতে অলরেডি মাইন ফুটা আরম্ভ হয়ে গেছে। ইতিমধ্যে তো আর্মিরাও গোলাগুলি শুরু করে দিছে। গোলাগুলি শুরু করে দেওয়ার পরে আমরা ওখানে গিয়ে এখন ওই মাইন ফুটার পরে ওই নৌকা টোকা সব ফলাইয়া গেছে গিয়া, নৌকা টোকা আর নাই। আমরা ওখানে গিয়ে এত আর নৌকা না পেয়ে এদিকে সেদিকে আমরা খোঁজাখুঁজি করতে করতে দেখা গেল যে ভোর হয়ে যাইতেছে। তখন আমাদের যে ইনচার্জ ছিল সে বলল যে বাবারে, তোমরা যেভাবে পারো তোমরা সরে যাও, তা না হলে তো ও ভোর হয়ে গেলে তো তোমাদের বিপদ হবে। তো সেখানেও আবার কিছু লোকজন, আমরা নৌকা টোকা খোঁজ করতে গিয়ে একটা সিগন্যাল কোড ছিল সখিনার বাপকুয়া নৌকার মাঝিরে ডাকা আর কি। তো হেবেটারে ডাকাডাকি করতে করতে দেখা গেলো যে লোকজন আশেপাশে জেগে গেছে যে রাত্রিবেলা কে এত ডাকাডাকি করতেছে। তো যাই হোক, আমরা পরে বাধ্য হয়ে গেলাম যে যার মতো। আমরা 3 জন একসাথে আবার রওনা দিলাম। রওনা দিয়া ওই করিম খান সাহেবদের বাড়িতেই আসলাম, কারণ আমরা এই অবস্থায় তো ও রাস্তা দিয়ে আমার বাড়ি ওখান থেকে আরও 10 কিলোমিটার দূরে। এই 10 কিলোমিটার দূরে তো আন্ডারওয়্যার পরে যাওয়া যাবে না, তখন তো বড় হয়ে গেছে অলরেডি। তখন আমি ওই চিন্তা করে আমার সঙ্গে 2 জনকে বললাম যে ঠিক আছে চলো ওই বাড়িতে যাই, সেখানে গিয়ে দেখি একটা লুঙ্গি বা একটা জামা টামা যদি পাই তাহলে আমরা ওগুলো পরে আমরা চলে যেতে পারবো। তখন ওই বাড়িতে গিয়ে ওনাদেরকে রিকোয়েস্ট করে
3টা লুঙ্গি আর 3টা জামা দিল। ওই 3টা লুঙ্গি আর ওই 3টা জামা 3 জনে পরে আমরা রওনা দিলাম। রওনা দেয়া মানে কি শুধু দৌড়। পথে আবার একটা নদী ছিল ছোট, সেটা আবার সাঁতরে পার হয়ে গেলাম। সে আমার সঙ্গে যে আরেকজন ছিল তার বাড়ি আমার বাড়ি থেকে আবার আধা কিলোমিটার দূরে ছিল, আর আরেকজন ছিল যশোর বাড়ি। তো তাকে আমার বাড়িতে রাখলাম। রাখার পরে ও ওদের বাড়িতে গেল। তখন আমার বাবা জীবিত ছিল। আমার বাবা জিজ্ঞেস করলো যে তোমরা কোথার থেকে আসছো, এখন এই যে চাঁদপুরে বোম ফুটতেছে, তোমরা কি এগুলো করছো? তখন আমি বাবাকে বললাম যে হ্যাঁ বাবা, এই অবস্থা। তখন বাবা বললো যে বাবা, তাহলে তো তুমি এখানে থাকতে পারবা না, তোমারও অসুবিধা হবে। আর আমাদের তো পরের দিনই সবাই একত্র হওয়ার কথা। ওই যে প্রথম যেখানে আমরা এসে শেল্টার নিয়েছিলাম সেই বাড়িতেই আমাদের যাওয়ার কথা। তো সেই হিসাবে আমার বাবা আমাদেরকে একটা নৌকা, সৈয়লা একটা নৌকা ঠিক করলো। উনি আমাদের সঙ্গে চললো বুড়া মানুষ হিসাবে, যে আর্মিরা পথে আবার আর্মিদের ক্যাম্প আছে, রেল লাইন আছে, ব্রিজ পাহারা দেয়, কাজেই এগুলোর জন্য তো ও আমাদের আবার কেয়ারফুল থাকতে হবে। তো তখন উনি আমাদের সঙ্গে চলে নৌকায় আমরা পরের দিন রওনা দিয়া, ওই দিনই রওনা দিয়া আমরা চলে আসলাম সফরমালী বলা ওই গ্রাম, চাঁদপুরের উত্তরে। সেখানে এসে আমরা ওই যে পথে যে রেল লাইন টেল লাইন ছিল ওগুলোর থেকে আমরা দূরে নেমে আবার পার হয়ে গিয়ে রাস্তা অন্য দিক দিয়ে গিয়া পরে দূরে গিয়ে আমরা সফরমালী গিয়ে আমরা সবাই একত্র হইলাম। ওখানে আবার পরের দিনই এই যে চাঁদপুরে আমাদের যে 6টা অপারেশন হইল এবং 6টাই আমাদের সাকসেসফুল। আর অন্য বন্দরগুলাতেও একই রাতে একই সময়ে, যদিও মংলা পোর্টে একটু অসুবিধা হয়েছিল, সেটা পরের দিন অপারেশন করছে, তাও অসুবিধা হয়নি। ওই একই রাত্রিতে 26টা জাহাজ ডুবানো হয়েছে, দেশি বিদেশি মিলেয়া 26টা জাহাজ যখনই ডুবানো হয়েছে। ওয়ার্ল্ডের সমস্ত বড় বড় পত্রিকাগুলি, নামি দামি পত্রিকাগুলি, ইংল্যান্ড আমেরিকা থেকে আরম্ভ করে সব পত্রিকায় এগুলো বড় করে ছাপানো হইল। এবং আমাদের রেডিও বাংলাদেশ যেটা ছিল, বাংলাদেশ বেতার, সেখান থেকেও ব্যাপকভাবে এটাকে প্রচার করল। অপারেশন সারার পরে আমরা পরের দিনই সফরমালী যখন আসলাম, সেখানে আবার অনেক একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে। সেটা হলো পাকিস্তান আর্মিরা জানছে যে ওই ইব্রাহিম বিটি সাহেবের বাড়িতে আমরা উঠছি। ইব্রাহিম বিটি সাহেব তখন ওখানে নাম করার লোক ছিল, স্কুলের হেডমাস্টার, চেয়ারম্যান, প্লাস ওই এলাকার সংগ্রাম কমিটিরও উনি ছিল। তারা পরের দিনে আর্মেনিয়া ওই বাড়িতে এসে ওনাকে গুলি করে মেরে ফেললো। ছেলে কোনো রকমে পাট খেতে দিয়া পলে টলে পাচ্ছে, কিন্তু তারপরও আমরা ওই দিন অন্য জায়গাতে সরেছিলাম, যার ফলে আমাদের আর কোনো ক্ষতি হয়নি। আমরা তারপরের দিনই আবার রওনা দিয়া আমরা ইন্ডিয়াতে চলে গেছি। এর মধ্যে যে অপারেশন হইল আমাদের, এটা মেজর একটা অপারেশন হয়ে গেল। এখন পাকিস্তান আর্মি এটাকে আর অস্বীকার করার কোনো উপায় ছিল না। বিদেশি যে সমস্ত জাহাজগুলির মাধ্যমে তারা আর্মস অ্যামুনিশন আনতো, রসদ আনতো, তারা এখন পাকিস্তানের এই অবস্থা দেখে জাহাজ মালিকরা বলল যে আমরা তোমার ওই দেশে আর যাব না, সেখানে গেলে আমাদের জাহাজ ধ্বংস করে ফেলবে, আমাদেরকে 300 গুণ বেশি প্রিমিয়াম দিতে হবে, ইন্স্যুরেন্স দিতে হবে। তো এই করাতে তখন পাকিস্তান আর্মিরা আরব বিপদে পড়ল, কোনো জাহাজ আসতেছে না। এখন পাকিস্তান আর্মিদেরও বিশাল একটা দুর্যোগ এসে গেল যে আমাদের একমাত্র নদীপথটাই ছিল আমাদের দখলে, আর আমরা তো ওই নদীপথও এখন যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা কিভাবে যুদ্ধ করব। আর আমাদের সমস্যা হলো তখন ছিল আমরাই একমাত্র নেভাল কমান্ডো। আমাদের এত সিক্রেট ছিল যে বাংলাদেশের মানুষ তো কেউ জানেই না যে কারা অপারেশন করে, কারা কি করে, সেক্টর কমান্ডাররাও জানে না। আর পাকিস্তানিরা প্রচার করতেছে যে এগুলা ইন্ডিয়া করতেছে, যেহেতু আমাদের নেভাল কমান্ডোদের কথা বলতে পারে না। আর নেভি বলতে তো তখন কেউ ছিল না আমাদের দেশে, কোনো জাহাজ ছিল না, রসদ ছিল না, আর্মস অফিসার ছিল না, আমরাই পাইওনিয়ার নেভি। এই হিসাবে নেভাল কমান্ডোরাই পাইওনিয়ার নেভি। এই নেভাল কমান্ডোরা পরে আমরা ভারতে গিয়ে আবার আমাদেরকে পুনরায় আগরতলা থেকে আমাদেরকে নিয়ে গেল মূল ক্যাম্পে পলাশীতে। সেখানে নিয়ে যাওয়ার পরে আবার আমাদেরকে গ্রুপ করে বিভিন্ন অপারেশনের জন্য আবার পাঠানো হইল। তখন আমি নিজে যে সমস্ত অপারেশনে অংশগ্রহণ করছি, এগুলো তো অনেক ঘটনা, আসলে অনেক কিছু বলা খুবই মুশকিল। সব কিছু তবুও আমাদের অনেক বই আছে,
চাঁদপুরে পরের বারও এসে আমরা এমবি আকরাম নামে একটা জাহাজ আমরা ডুবাইছি। হ্যামসরের কাছে একটা নৌকা, চাউল ভর্তি নৌকা নিয়ে যাচ্ছিল পাকিস্তানিদের, কয়েকশো মন চাউল ছিল, সেইটাও আমি ডুবাইছি। তখন আর চাঁদপুরে কেউ জাহাজ ভিড়াইতো না, রাত্রি যাপন করতো না। তার কারণ জানে যে চাঁদপুরে ভিতরে ঢুকলেই আবার অপারেশন করবে, তা কাজেই তারা আর কেউ চাঁদপুরে সাহস করে জাহাজ নেয় নাই ভিতরের দিকে, তারা অন্য জায়গায় দূরে দূরে থাকতো। তো চাঁদপুরের নিচে যেগুলো থাকতো সেগুলো প্রত্যেকটা অপারেশন করে আমরা ডুবিয়ে দিয়েছি। আর চাঁদপুরের উপরে অন্য আর একটা গ্রুপ ছিল, তারা আবার চাঁদপুরের উপরের দিকে যেগুলো ছিল সেগুলো অপারেশন করে ডুবিয়ে দিয়েছে। যার ফলে এখন পুরা যুদ্ধের মোড় ঘুরে গেছে যে পাকিস্তানিরা আর কোথাও কোনো দাঁড়ানোর মতো কোনো অবস্থা নাই। তারা এখন যুদ্ধ করবে কি, তাদের এখন নিজেদের যান বাঁচানোর জন্য তারা অস্থির হয়ে গেছে। চাঁদপুরে তো আমরা যে এত অপারেশন করছি যে তারা কোনো মতেই তখন আর চাঁদপুরে তিষ্ঠাইতে পারতেছিল না। তারা চাঁদপুরে টহল দেয়, এই করে সেই করে নদী দিয়া, কিন্তু তারা যখন টহল দেয় তখন তো আর আমরা অপারেশন করি না। তারা টহল দিয়া যখন চলে যায় তখন আমরা জাহাজে দিনেও আমাদের অপারেশন হয়েছে, কারণ ক্যামোফ্লাক্স করে আমরা রওনা দিয়েছি, আপনার পানিতে স্রোতের মধ্যে আমরা ভেসে যাচ্ছি, এত দিনেও ধরতে পারে না, আমাদেরকে ধরার কোনো উপায়ই ছিল না। শুধু চোখটা আর নাক আমাদের বাঁকা ছিল, মাথায় কচুরিপানা ছিল, তারা তো আর কোনো কিছু ইয়ে করতে পারে নাই। তো এইভাবে আমরা এত দুঃসাহসিক অপারেশন করছি, কিন্তু এই দুঃসাহসিক অপারেশন করার পরেও আমাদের সমস্যা হয়েছে, যেহেতু আমাদের সেক্টর কমান্ডার ছিল না, আর আমাদের এটা গোপন থাকাতে কেউ এটা সম্পর্কে বিস্তারিত কাউকে কিছু বলতেও পারতেছে না। বিমান বাহিনীর একে খান সাহেব ছিল জীবিত, উনি সেকেন্ড ইন কমান্ড ছিল, উনি জানতো, উনি আমাদের অনেক লিখছে, বইতেও লিখছে অনেক কিছু। মেজর রফিক সাহেব পরে এগুলা জেনে অনেক কিছু লিখছে, চিটাগাংয়ে যে সমস্ত অপারেশন হয়েছে সেইটা সম্পর্কেও উনি অনেক কিছু লিখছে। আর আমাদের মেইন হলো ওই যে 15 তারিখে 15ই আগস্ট যে অপারেশন করছি, ওই অপারেশনটার নাম হলো অপারেশন জ্যাকপট। এটা সারা ওয়ার্ল্ডে বিরল যে এইরকম মাইন বুকে নিয়ে এইরকম যোদ্ধা পৃথিবীর ইতিহাসে আর নাই। তার কারণ এই সমস্ত অপারেশন তো একবারই হয়, সারা ওয়ার্ল্ড জেনে গেলে তো তারপর আর এটা করতে পারে না। তা আমাদেরটা এমন অপারেশন ছিল যে আপনার এখন বিশ্বের বহু দেশে আর্মিদেরকে এই অপারেশন সম্পর্কে ট্রেনিং দেওয়া হয়। আমাদের যে কমান্ডো ট্রেনিং হয়েছে এটা অত্যন্ত বিরল, এটা এত কঠিন ছিল যে যাদের সাহস আছে তারাই শুধু এগুলা কন্টিনিউ করতে পারছে।